বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছিলাম এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে আমি এর আগে আরও দুটো ক্লাসের ভিডিও দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখে থাকবে এবং বুঝে থাকবে। তো আজকে হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতির লেকচার 3। ঠিক আছে, তো আজকে তোমরা যেটি শিখবে সেটি হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ এবং কি হিসাবের সমীকরণ। ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের সামনে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো আজকের লেকচারের ক্লাসে তোমাদের জন্য আমি যা যা সাজিয়েছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই আসছে হিসাব বা অ্যাকাউন্ট কি। ঠিক আছে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা বিস্তারিত লিখে দিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। হিসাব সাধারণত জমা খরচের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করাকে হিসাব বলে। ঠিক আছে, সাধারণত হিসাব শাস্ত্রের ভাষায় প্রতিষ্ঠানে সংগঠিত দৈনন্দিন লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে? হিসাব বলে। লেনদেনগুলো দুটি পক্ষ বা হিসাব খাত দ্বারা কি হয়? প্রভাবিত হয়। আমরা তো জানি সেগুলো কি। একটি পক্ষ ডেবিট হলে অপর পক্ষটি কি হবে? ক্রেডিট হবে। তাই নির্দিষ্ট সময় শেষে সমজাতীয় লেনদেন সমূহকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলে? হিসাব বলে। এটাই হচ্ছে মূল জিনিস। তাই নির্দিষ্ট সময় শেষে সমজাতীয় লেনদেন সমূহকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে নির্দিষ্ট শিরোনামের অধীনে, ঠিক আছে, নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলে? হিসাব বলে। যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব ইত্যাদি। তো হিসাবের বৈশিষ্ট্যগুলো কি দেখো। হিসাবের বৈশিষ্ট্যসমূহ নিম্নে দেয়া হলো। তো হিসাবের জন্য প্রথমেই শিরোনাম থাকবে, নির্দিষ্ট ছক থাকবে, ঠিক আছে, তারিখ থাকবে, দুইটা দিক থাকবে, দুটি পক্ষ থাকবে এবং শ্রেণীবিন্যাস থাকবে। তারপরে দেখো হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগটা দেখো। কারবারের সংগঠিত লেনদেনগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। হিসাবের শ্রেণীবিভাগ দুটি পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি এবং আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি। এক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিকে কিন্তু গোল্ডেন রুলস বলা হয়। ঠিক আছে, এটাকে স্বর্ণসূত্র বলা হয়, হিসাবের স্বর্ণসূত্র। এই সনাতন পদ্ধতিকে কি বলা হয়? যদি তাহলে তোমাদের এমসিকিউতে আসে যে হিসাবের স্বর্ণসূত্র বা গোল্ডেন রুলস কি, তাহলে তোমরা লিখবে সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিকে হিসাবের গোল্ডেন রুলস বা কি স্বর্ণসূত্র বলা হয়। ক্লিয়ার? এরপর নাম্বার 2 কি? আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি। প্রথমেই আমি তোমাদেরকে শ্রেণীবিন্যাস দেখাবো সনাতন পদ্ধতির। তো তোমরা সনাতন পদ্ধতির শ্রেণীবিন্যাসটা একটু দেখে নাও। সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা কি ব্যক্তিবাচক হিসাব আর একটা কি অব্যক্তিবাচক হিসাব। খুব মনোযোগ দিয়ে দেখো, ব্যক্তিবাচক হিসাবকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব আর আরেকটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। এই নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যয় হিসাব আর একটা হচ্ছে আয় হিসাব। তোমরা স্ক্রিনে একটু ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সনাতন পদ্ধতিতে কিভাবে হিসাবের শ্রেণীবিন্যাস হয়। এরপরে আসো আমরা দেখব আধুনিক বা সমীকরণ পদ্ধতি।
আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পদ হিসাব, 2 দায় হিসাব, 3 স্বত্বাধিকার হিসাব, 4 আয় হিসাব এবং 5 হচ্ছে ব্যয় হিসাব। তোমরা তো জানো যে হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি a = l + OE। এটাকে একটু বিস্তারিতভাবে লিখলে কি হয়, a = l + c - d + r - e। তো এখানে এ কে যদি তুমি ইলাবোরেট করো তাহলে এ থেকে তোমার আসবে অ্যাসেটস, এল থেকে লায়াবিলিটিস, ঠিক আছে, আর প্লাস সি মানে হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ক্যাপিটালের সি এখানে, আর ডি মানে হচ্ছে ওনার্স ড্রয়িং, ড্রয়িংয়ের ডি এখানে, ডি দ্বারা এখানে ড্রয়িংকে ডিনোট করা হয়েছে, ঠিক আছে। তারপরে আর মানে রেভিনিউস, ঠিক আছে, এবং ই হচ্ছে এক্সপেন্সেস। তো হিসাব আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবটি দেখলে তোমরা। এরপরে তোমাদের জন্য আমি একটা মূল জিনিস যেটা এতক্ষণ আলোচনা থেকে আমরা যা বুঝেছি সেটা একটু দেখাবো। দেখো, সুতরাং বলা যায় যে কি, যে গাণিতিক সূত্রের সাহায্যে ব্যবসায়ের মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। তো হিসাব সমীকরণ আমরা কি বুঝলাম, গাণিতিক সূত্রের সাহায্যে। গাণিতিক সূত্রটা কি, a = l + OE, মানে সংক্ষিপ্ত রূপ। তো গাণিতিক সূত্রের সাহায্যে ব্যবসায়ের মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে কি বলবো আমরা, হিসাব সমীকরণ বলবো। তো রাজস্ব বা আয়, যেটা রেভিনিউস, খরচ, মালিকের উত্তোলন ও মূলধনের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা নিম্নের একটি চিত্রের সাহায্যে দেখানো হলো। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে কার কার সম্পর্ক বোঝানো হয়েছে চিত্রের সাহায্যে। দেখো, রাজস্ব বা আয়, খরচ মানে আয়, খরচ, মালিকের উত্তোলন, মূলধন। তো প্রথমেই দেখতে পাচ্ছ আয়, যেটা ইংলিশ হচ্ছে রেভিনিউ, তারপর ব্যয় এক্সপেন্সেস। তো আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্বে আয় কি পাবে, কি বলে, আয় হলে মালিকানা সত্ত্ব কি হবে, বৃদ্ধি পাবে, এবং ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হবে, হ্রাস হবে, ঠিক আছে। তারপরে দেখো, মালিক কর্তৃক বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট বাই ওনার। তাহলে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং যদি উত্তোলন করা হয় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো এটা কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। আমরা যখন টেবুলার ছকে হিসাব সমীকরণ যখন বের করব, টেবুলার ছকে যখন অঙ্ক করব, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এটা খুব ভালোভাবে তোমরা বুঝে নাও, দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো নিচে কি বলেছে, কোনো লেনদেনের মাধ্যমে উক্ত হিসাব সমীকরণের এক বা একাধিক উপাদানে অবশ্যই পরিবর্তন আসবে। তাহলে কি বলেছে, কোনো লেনদেনের মাধ্যমে উক্ত হিসাব সমীকরণে এক বা একাধিক উপাদান যদি থাকে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে, এটা তো আমরা জানি, তাই না। অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি ঘটবে। তাই কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলিকে নিম্নলিখিত 5টি পরিবর্তনের ন্যূনতম একটি পরিবর্তন সাধন করবে। তাই কোনো ঘটনা লেনদেন হতে হলে কি হবে, হবেটা কি দেখো, তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত 5টি পরিবর্তনের ন্যূনতম একটি পরিবর্তন সাধন করবে। দ্যাট মিন্স কোনো ঘটনা যদি হিসাব সমীকরণ দ্বারা প্রভাবিত হয় তাহলে নিম্নলিখিত এই যে 5টি যে ঘটনা দেয়া আছে, পরিবর্তন দেয়া আছে, যে কোনো একটি তার ঘটবে। কি কি দেখো পরিবর্তনগুলো কি, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। একটি সম্পদ বাড়লে কি, সম্পদ ডেবিট, অপর একটি সম্পদ কমলে কি, অপর একটি সম্পদ ক্রেডিট। তার মানে একটি সম্পদ ডেবিট হলো, অপর একটি সম্পদ কি হলো, ক্রেডিট হলো, ঠিক আছে।
তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষটি সমপরিমাণ টাকা দ্বারা কি হলো, ক্রেডিট হলো। এরপরে নাম্বার 2 দেখো, নাম্বার 2টা একটু মনোযোগ দিয়ে দেখো। কোনো মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা তহবিল বাড়বে। আমরা জানি সম্পদ ডেবিট, তো সম্পদ যদি আরও বাড়ে সম্পদ কি হবে, ডেবিট হবে। তো সম্পদ একটা যদি ডেবিট হয় তাহলে আরেকটা দায় সেটা কি হবে, ক্রেডিট। কারণ দায় কি, ক্রেডিট। দায় যদি আরও বাড়ে তাহলে কি হয়, ক্রেডিটকে আরও ক্রেডিট করতে হবে, আমরা তো জানি। তাহলে সেজন্যই বলেছি যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা তহবিল কি হবে, বাড়বে। এরপর নাম্বার 3, মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা তহবিলও কমবে। মানে ডেবিট যদি কমে তাহলে ক্রেডিটও কি কমাতে হবে। ক্রেডিট কম মানে কি, দায়ের পাশটা তোমার তখন ডেবিট হয়ে যাবে এবং সম্পদের পাশটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। মানে সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়ে যায়। তখন এখানের জাবেদাটা কি হবে, দায় হিসাব হবে ডেবিট এবং সম্পদ হিসাব হবে কি, ক্রেডিট। কারণ কমে গেছে, কমে গেলে উল্টা হয়ে যায়। ক্লিয়ার? তো আশা করি 1, 2, 3 বুঝতে পেরেছ। এরপরে আসো নাম্বার 4, মালিকানা তহবিল বাড়লে মোট দায় কমবে। মালিকানা তহবিল যদি বেড়ে যায় তাহলে মোট দায় কি হবে, কমে যাবে। আবার মালিকানা তহবিল কমলে মোট দায় বাড়বে। ঠিক আছে? তো এই 5টি জিনিস পরিবর্তন কি হবে, সাধন হবে। যে কোনো একটা পরিবর্তন সাধন হলেই চলবে। আচ্ছা, এখন দেখো গাণিতিক উদাহরণ ও ছক চিত্রে বিষয়টি নিম্নে আলোচিত হলো। এই যে আমি যে এতক্ষণ বললাম যে 5টি জিনিস থাকবে, এই জিনিসগুলো নিচে আলোচিত হলো। তোমরা একটু দেখো, একটু মনোযোগ দিয়ে। তো প্রথমে কি আসছে, নগদী মেশিন ক্রয় 15,000 টাকা। তো আমরা তো জানি যে মেশিন ক্রয়ের জাবেদাটা কি, মেশিন ক্রয়ের জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ মেশিন ক্রয় করলে মেশিন আসবে, মানে সম্পদ আসবে, সম্পদ বৃদ্ধি পাবে, তাই মেশিন হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে যাবে, তাই কি নগদান হিসাব ক্রেডিট, তাই না? তো এক্ষেত্রে কিন্তু একদিকে যেরকম সম্পদ বেড়েছে অন্যদিকে সম্পদ কমেছে। তাই এখানে একটা দেখো, এখানে একটা টেবুলার ছক দেয়া আছে এবং ছকে সম্পদের পাশে নগদ, দেনাদার, মেশিন, আসবাবপত্র, এই প্রত্যেকটা জিনিস নিচে আলোচিত হবে, এজন্য নামগুলো দেয়া আছে। এটা একটা কাল্পনিক চিত্র এবং এই সাইডে দেয়া আছে দায় পাওনাদার দেয়া আছে এবং ই হচ্ছে কি, মানে ওনার সিকিউরিটি আমরা জানি কি, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, সেটা এদিকে। তো যেহেতু নগদে মেশিন ক্রয় করে মেশিন বাড়লো এবং নগদ টাকা কমে গেল, তাই মেশিনের সাথে আমরা 15,000 যোগ করলাম এবং অপরদিকে আমরা নগদ 15,000 টাকা কী করলাম, বিয়োগ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কি হলো, সম্পদ বা মেশিন বৃদ্ধি পেল এবং অপরদিকে সম্পদ বা নগদ হ্রাস পেয়েছে। আশা করি এটি বুঝতে পেরেছ। এই জিনিসটি কিন্তু 1 নম্বরের সাথে রিলেটেড, তোমরা দেখতে পাচ্ছ। এরপর নাম্বার 2 আছে, নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো নগদ যেহেতু 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে নগদ টাকা ব্যবসায় আসলো, সেক্ষেত্রে আমাদের নগদান হিসাব ডেবিট হবে এবং অপরদিকে ব্যবসা ক্ষেত্রে আমাদের মূলধনও কী হবে, বৃদ্ধি পাবে। তাই নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। একদিকে যেরকম সম্পদ বৃদ্ধি পেল, অপরদিকে আমার মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পেল। তো সেক্ষেত্রে আমার কি হবে, নগদান হিসাব ডেবিট, তাই নগদের সাথে 25,000 টাকা যোগ করলাম এবং মূলধন হিসাব ক্রেডিট, তাই মূলধন মানে মালিকানা সত্ত্বে মূলধন হিসেবে 25,000 টাকা নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, তো এক্ষেত্রে আমার একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটার সাথে আমরা 2 নম্বরের মিল খুঁজে পেয়েছি। এরপরে নাম্বার 3 দেখো, নাম্বার 3 বলেছে বাকিতে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়, বাকিতে ক্রয় করেছে। আমরা তো জানি যে বাকিতে ক্রয়ের সাথে কার সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে আমাদের আসবাবপত্র বৃদ্ধি পেল, তাই আসবাবপত্রের সাথে যোগ করলাম এবং পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদারের সাথেও যোগ করলাম। তো এক্ষেত্রে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং
দায় বৃদ্ধি পেয়েছে, তাই আমাদের পাওনাদারও বৃদ্ধি পেয়েছে। আমি জাবেদাটা আরেকবার বলছি, আসবাবপত্র হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। তাই আসবাবপত্র 10,000 টাকা যোগ করলাম এবং পাওনাদারের সাথে 10,000 টাকা যোগ করে দিলাম। এদিকে একদিকে আমার কি সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং দায় পাওনাদারও কি বৃদ্ধি পেয়েছে। তো এটার সাথে কোনটা সাদৃশ বলো তো? এটার সাথে আমার হচ্ছে 3 নম্বরের না, 3 নম্বরের না, এটার সাথে আমার 2 নম্বরেরই সাদৃশ, কিন্তু এক্ষেত্রে সম্পদের সাথে দায় বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে নাম্বার 4। নাম্বার 4-এ বলেছে বিকল্প উদাহরণ দিয়ে, মানে ওইটার 3 নম্বরের উল্টা, সেটা বলেছে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় হলে ধারে পণ্য বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। তো এই ক্ষেত্রে দেনাদার বৃদ্ধি পেয়েছে, মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কিভাবে দেখো, ধারে বিক্রয়ের জাবেদাতে কি আমি জানি যে তোমরা সবাই পারো, তারপরে বলে দিচ্ছি। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেনাদার হিসাব ডেবিট, দেনাদার বাড়লো, দ্যাট মিনস সম্পদ বাড়লো, তাই দেনাদারে লিখে দিলাম। এবং এই সাইডে আমার মালিকানা সত্ত্ব বাড়বে, কারণ বিক্রয় হচ্ছে আয়, তাই না? তো সেক্ষেত্রে আমার এই মালিকানা সত্ত্বে 12,000 টাকা যোগ করে দিলাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার সম্পদ যেহেতু বেড়েছে এবং মালিকানা তহবিলও বাড়বে, এটাও 2 নম্বরের সাথে কি মিল আছে। আচ্ছা, তারপরে আছে দেখো নগদে পাওনাদারকে পরিশোধ 5,000 টাকা। তো নগদে পাওনাদারকে পরিশোধ করলাম, আমার পাওনাদার কমে গেল। পাওনাদার তো টাকা যেহেতু দিয়ে দিয়েছি, পাওনাদার থেকে বাদ যাবে, পাওনাদার কি হবে? ডেবিট হবে, এবং নগদ টাকা চলে গেল, তাই নগদান থেকেও আমার কি 5,000 টাকা বাদ যাবে। এটা জাবেদাটা বলে দিচ্ছি, দেখো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ থেকে আমি তাই 5,000 টাকা বাদ দিলাম, মানে সম্পদ কমলো এবং দায়ও কমে গেল এখানে 5,000 টাকা। তো এক্ষেত্রে আমার সম্পদও কমে গেছে, দায়ও কমে গেছে। তো এখানে দেখো কি বলেছে, মোট সম্পদ কমলে মোট দায় এবং তহবিলও কমে যাবে। তাহলে 3 নম্বরের সাথে আমরা কি পেলাম? সাদৃশ পেলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এরপরে বলেছে কি, নগদে অফিস ভাড়া প্রদান 10,000 টাকা। তো নগদে যেহেতু অফিস ভাড়া প্রদান করেছে 10,000 টাকা, তো সেক্ষেত্রে আমার নগদ টাকা চলে গেল, তার নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, এবং অফিস ভাড়া কার জন্য চলে গেছে? অফিস ভাড়া হিসাব ডেবিট। অফিস ভাড়া হচ্ছে আমার ব্যয়, তো অফিস ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অফিস ভাড়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? মালিকানা তহবিলে, কারণ মালিকানা তহবিলে মূলধন থেকে ব্যয়টা বাদ দিব, তাই মালিকানা তহবিলে আমি 10,000 টাকা বিয়োগ দেখালাম এবং নগদ থেকে আমি 10,000 টাকা কি বিয়োগ দেখালাম। তো এটাও আমার কি হলো, একদিকে যেরকম সম্পদ কমলো, অন্যদিকে আমার মালিকানা তহবিলও কি কমে গেল। একদিকে সম্পদও কমলো, মালিকানা তহবিলও কমে গেল। তো দেখো এখানে বলেছে সম্পদ কমলে মালিকানা তহবিল কমে যাবে, 3 নম্বরের সাথে সাদৃশ। তো 4 নম্বর আর 5 নম্বরটা এই ধরনের কিছু আছে, জাবেদা আছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমি যখন তোমাদেরকে হিসাব সমীকরণ দেখাবো তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি হিসাব সমীকরণে টেবুলার ছকে আমি অঙ্ক নিয়ে আসব। তোমরা আশা করি ভালোভাবে আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলেই কিন্তু নেক্সট ক্লাসগুলো ভালোভাবে ধরতে পারবে। তো নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমি আবারও করব যে আমার নেক্সট ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং অঙ্কগুলো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবে। তো নেক্সট ক্লাস দেখার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো, আর যারা অলরেডি করে ফেলেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তো নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।